কিছুদিন আগে প্রকাশিত ফোর্বস বিলিয়নিয়ারের তালিকায় সেরা ধনী হয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। 131 বিলিয়ন অর্থাৎ 13,100 কোটি ডলার সম্পদের মালিক মিস্টার বেজোস আধুনিক সময় সেরা ধনী। তবে সর্বকালের সেরা ধনীর সম্পদের কাছাকাছিও তিনি নেই। সেই খেতাবের মালিক মানসা মুসা। 14 শতকে পশ্চিম আফ্রিকার এই মুসলিম শাসক এতটাই ধনী ছিলেন যে তার দানশীলতার কারণে একটি পুরো দেশের অর্থনীতিতে পর্যন্ত ধস নেমেছিল। মুসার সম্পদের যে শ্বাসরুদ্ধকর বর্ণনা পাওয়া যায় তাতে আসলে তিনি যে কতটা সম্পদশালী এবং ক্ষমতাশালী ছিলেন তা ধারণা করাও কঠিন। বলেছিলেন রুডলফ বুশওয়ার, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক। কারো পক্ষে যতটা বর্ণনা করা সম্ভব তার চেয়েও ধনী ছিলেন মানসা মুসা। 2015 সালে মানি.কমের জন্য লেখেন জ্যাকব ডেভিডসন। 2012 সালে একটি মার্কিন ওয়েবসাইট সেলিব্রিটি নেট ওর্থ তার মোট সম্পদের মূল্য 40,000 কোটি ডলার বলে একটি ধারণা দেন। তবে অর্থনীতির ইতিহাসবিদরা একমত যে সংখ্যা দিয়ে তার সম্পদের কোনো সঠিক ধারণা দেয়া একরকম অসম্ভব। সর্বকালের সেরা 10 ধনী। প্রথমেই রয়েছে মানসা মুসা। 1280 থেকে 1337 মালি সাম্রাজ্যের রাজা ছিলেন তিনি। সম্পদের পরিমাণ ধারণা করা সম্ভব নয়। এরপরে রয়েছেন অগাস্ট সিজার। 63 খ্রিস্টপূর্ব থেকে 14 খ্রিস্টাব্দ রোমান সম্রাট ছিলেন তিনি। 4.6 লাখ কোটি ডলার ছিল তার সম্পদের পরিমাণ। এরপরে রয়েছেন জাওসু। 1048 থেকে 1085 চীনের সং সাম্রাজ্যের সম্রাট সেন জং ছিলেন তিনি। তার সম্পদের পরিমাণ ছিল অপরিমাপযোগ্য। এরপরে রয়েছেন আকবর। 1542 থেকে 1605 ভারতের মুঘল সাম্রাজ্যের সম্রাট ছিলেন তিনি। তার সম্পদের পরিমাণও অপরিমাপযোগ্য। এরপরে রয়েছেন অ্যান্ড্রু কার্নেগি। 1835 থেকে 1919 স্কটিশ মার্কিন শিল্পপতি ছিলেন তিনি। তার সম্পদের পরিমাপ ছিল 37,200 কোটি ডলার। তারপরে রয়েছেন জন ডি রাকাফেলার। 1839 থেকে 1937 মার্কিন ব্যবসায়ী ছিলেন তিনি। তার সম্পদের পরিমাণ ছিল 34,100 কোটি ডলার। এরপরে রয়েছেন নিকোলাই আলেকজান্ড্রোভিচ রোমানভ। 1868 থেকে 1918 রাশিয়ার জার ছিলেন তিনি। তার সম্পদের পরিমাপ ছিল 30,000 কোটি ডলার। এরপরে রয়েছেন মীর ওসমান আলী খান। 1868 থেকে 1967 ভারতীয় রাজপরিবারের সদস্য ছিলেন তিনি। তার সম্পদের পরিমাপ ছিল 23,000 কোটি ডলার। এরপরে রয়েছেন উইলিয়াম দ্য কনকারার। 1028 থেকে 1087 ইংল্যান্ডের রাজা ছিলেন তিনি। তার সম্পদের পরিমাণ ছিল 22,950 কোটি ডলার। এরপরে রয়েছেন মুয়াম্মার গাদ্দাফি। 1942 থেকে 2011 লিবিয়ার দীর্ঘ সময়ের শাসক ছিলেন তিনি। তার মোট সম্পদের পরিমাণ ছিল 20,000 কোটি ডলার। সূত্র মানি.কম। স্বর্ণের রাজা। 1280 সালের একটি শাসক পরিবারেই জন্ম মানসা মুসার। তিনি ক্ষমতায় আসার আগে মালি সাম্রাজ্যের শাসক ছিলেন তার ভাই মানসা আবু বকর। 1312 খ্রিস্টাব্দে আবু বকর সিংহাসন ত্যাগ করে একটি অভিযানে বের হন। 14দশ শতকের সিরীয় ইতিহাসবিদ শিহাব আল উমারির বর্ণনা অনুযায়ী আটলান্টিক মহাসাগর এবং তার ওপারে কি আছে তা নিয়ে মারাত্মক কৌতূহলী ছিলেন আবু বকর। বলা হয় 2000 জাহাজ এবং হাজার হাজার পুরুষ, নারী এবং দাসদাসী নিয়ে সমুদ্র পাড়ি জমান তিনি এবং এরপর আর কখনোই ফিরে আসেননি। প্রয়াত মার্কিন ইতিহাসবিদ আইভান ভ্যান শার্টিমার মতো অনেকেই মনে করেন আবু বকর শেষ পর্যন্ত দক্ষিণ আমেরিকায় পৌঁছতে পেরেছিলেন, যদিও এর কোনো প্রমাণ নেই। সে যাই হোক, উত্তরাধিকারী সূত্রে ভাইয়ের ফেলে যাওয়া রাজত্বের শাসনভার নেন মানসা মুসা। তার শাসনামলে মালি রাজত্বের আকার বাড়তে থাকে। তিনি তার রাজত্বে আরও 24টি শহর যুক্ত করেন, যার একটি ছিল টিম্বাকটু। তার রাজত্বের বিস্তৃতি ছিল 2000 মাইল জুড়ে। আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে বর্তমান নিজার, সেনেগাল, মৌরিতানিয়া, মালি, বুর্কিনা ফাসো, গাম্বিয়া, গিনি বাসাউ,
গিনি এবং আইভরি কোস্টের বড় অংশ ছিল তার রাজত্বে। এই বিশাল সাম্রাজ্যের সাথে তার আয়ত্তে আসে মূল্যবান খনিজ সম্পদ, বিশেষ করে স্বর্ণ এবং লবণ। ব্রিটিশ মিউজিয়ামের হিসাবে মানসা মুসার শাসনামলে তৎকালীন বিশ্বে যে পরিমাণ স্বর্ণের মজুদ ছিল তার অর্ধেকই ছিল মালিতে, আর তার সবটারই মালিক ছিলেন মানসা মুসা। শাসক হিসেবে মধ্যযুগের সবচেয়ে মূল্যবান সম্পত্তির প্রায় অফুরান যোগান ছিল মানসা মুসার, বলেন ক্যাথলিন বিকফোর্ড বার্জক, নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের আফ্রিকা বিষয়ক বিশেষজ্ঞ। বড় বাণিজ্যিক কেন্দ্রগুলো তার সাম্রাজ্যে স্বর্ণ এবং অন্যান্য পণ্যের ব্যবসা করত। সেই বাণিজ্য থেকে আরও সম্পদশালী হয়ে ওঠেন মানসা মুসা। মালি সাম্রাজ্যে স্বর্ণের বিশাল মজুদ থাকলেও এই রাজত্ব বহির্বিশ্বে অতটা পরিচিত ছিল না। তবে ধর্মপ্রাণ মুসলিম মানসা মুসা যখন সাহারা মরু এবং মিশর পার হয়ে মক্কায় হজ পালনের উদ্দেশ্যে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তখনই সেই অবস্থার পরিবর্তন হতে শুরু করলো। বলা হয় 60,000 মানুষের একটি দল নিয়ে মালি ত্যাগ করলেন মুসা। তার সেই দলে ছিলেন সম্পূর্ণ মন্ত্রী পরিষদ, কর্মকর্তা, সৈনিক, কবি, ব্যবসায়ী, উটচালক এবং 12,000 দাসদাসী। একই সাথে খাবারের জন্য ছিল ছাগল এবং ভেড়ার এক বিশাল বহর। মরুর বুক দিয়ে যেন একটি শহর চলছিল, যে শহরের এমনকি একজন দাসের গায়েও স্বর্ণখচিত পারস্যের সিল্কের জামা। শহরের সাথে চলছিল শত শত উটের আরেকটি বহর, যার প্রতিটির পিঠে শত শত সের খাঁটি স্বর্ণ। দেখার মতো দৃশ্য ছিল সেটি। সেই দেখার মতো মানুষ পাওয়া গেল যখন পুরো ক্যারাভ্যানটি কায়রোতে পৌঁছল। কায়রোর স্বর্ণধস। কায়রোতে মানসা মুসার ভ্রমণ সেখানকার বাসিন্দাদের মনে এতটাই দাগ কেটেছিল যে তার ভ্রমণের 12 বছর পর যখন আল উমারি শহরটিতে যান, তখন মানুষের মুখে মুখে ছিল মানসা মুসার স্তুতি বাক্য। কায়রোতে 3 মাস অবস্থানের সময় তিনি যে হারে মানুষকে স্বর্ণ দান করেছেন, তাতে পরবর্তী 10 বছর ওই পুরো অঞ্চলে স্বর্ণের দাম তলানিতে গিয়ে পৌঁছায়। অর্থনীতি ভেঙে পড়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান smartasset.com-এর এক হিসাবে মানসা মুসার মক্কা যাত্রার ফলে স্বর্ণের যে অবমূল্যায়ন হয়, তাতে পুরো মধ্যপ্রাচ্যে তৎকালীন সময় $150 কোটি অর্থনৈতিক ক্ষতি হয়েছিল। ফেরার পথে আবারও মিশর পার হন মানসা মুসা। অনেকের মতে সে সময় দেশটির অর্থনীতিকে সাহায্য করার চেষ্টা করেন তিনি। চড়া সুদে তিনি বেশ কিছু স্বর্ণ ধার করে সেগুলো তিনি বাজার থেকে তুলে নেন। আবার অনেকে বলেন তিনি এত বেশি খরচ করেন যে তার স্বর্ণ শেষ হয়ে যায়। লন্ডনের স্কুল অফ আফ্রিকান এবং ওরিয়েন্টাল স্টাডিজের লুসি ডুরান বলেন, মালির চরণ কবি যারা কিনা গানের সুরে ইতিহাস বর্ণনা করতেন, তারা মানসা মুসার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি মালির এত বেশি স্বর্ণ দান খয়রাত করেন যে তারা চরণ কবিরা তাদের গানে মানসা মুসার প্রশংসা করেন না, কারণ তারা মনে করেন তিনি দেশের সম্পদ বিদেশের মাটিতে নষ্ট করছেন। হৃদয়ে ছিল শিক্ষা। মানসা মুসা তার তীর্থযাত্রায় যে প্রচুর পরিমাণ স্বর্ণ খরচ অথবা নষ্ট করেছেন তাতে কোনো সন্দেহ নেই, তবে তার এই অতি দানশীলতাই তাকে বিশ্বের নজরে এনে দেয়। মানসা মুসা আক্ষরিক অর্থেই মালি এবং নিজেকে বিশ্বের মানচিত্রে স্থান করে দেয়। 1375 সালে একটি কাতালান মানচিত্রে টিম্বাকটুর ওপরে একজন আফ্রিকান রাজাকে স্বর্ণের টুকরো হাতে বসে থাকা ছবি দেখা যায়। তিনি মানসা মুসা। দূর দূরান্ত থেকে মানুষজন টিম্বাকটু দেখতে আসা শুরু করেন। 19 শতকেও টিম্বাকটু ছিল কিংবদন্তির হারিয়ে যাওয়া এক স্বর্ণের শহর। ভাগ্যান্বেষণে ইউরোপ থেকে পরিভ্রাজকেরা খোঁজ করতেন এই টিম্বাকটু, আর এর পেছনে মূল কারণটি ছিল 500 বছর আগে মানসা মুসার সেই শাসনামল। মক্কা থেকে বেশ কয়েকজন ইসলামী চিন্তাবিদকে সাথে নিয়ে আসেন মানসা মুসা, যাদের মধ্যে ছিলেন নবী মুহাম্মাদের সরাসরি বংশধর এবং একজন আন্দালুসিয়ান কবি এবং স্থপতি আবু এস হক এস সালেহি, যাকে কিনা বিখ্যাত জিঙ্গারেবার মসজিদের নকশাকারক হিসেবে ধারণা করা হয়। মানসা মুসা সেই কবিকে পারিশ্রমিক হিসেবে 200 কেজি স্বর্ণ দিয়েছিলেন বলে কথিত আছে, যার বর্তমান বাজার মূল্য 82 লক্ষ মার্কিন ডলার। শিল্প এবং স্থাপনায় উৎসাহ দেওয়ার পাশাপাশি
তিনি সাহিত্য ক্ষেত্রে অনুপ্রেরণা দেন, স্কুল, লাইব্রেরি এবং মসজিদ তৈরিতে অর্থ দান করেন। অল্প সময়ের মধ্যেই টিম্বাকটু হয়ে ওঠে শিক্ষার কেন্দ্র এবং সারা বিশ্ব থেকে মানুষজন সেখানে পড়তে আসা শুরু করে, যা পরবর্তীতে পরিচিত হয় সাংকর বিশ্ববিদ্যালয় নামে। ধনী সেই রাজাকে পশ্চিম আফ্রিকায় শিক্ষা প্রসারের অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়, যদিও সেই সাম্রাজ্যের বাইরে তার সেই গল্প খুব কম মানুষই জানতে পেরেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্রিটেন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বলেছিলেন, ইতিহাস লেখে বিজয়ীরা। 1337 সালে 57 বছর বয়সে মানসা মুসার মৃত্যুর পর তার ছেলে আর সেই সাম্রাজ্য ধরে রাখতে পারেনি। ছোট ছোট রাজ্যগুলো একে একে বেরিয়ে যেতে থাকে এবং এক সময় পুরো সাম্রাজ্য ধসে পড়ে। পরবর্তীতে ইউরোপীয়দের আফ্রিকায় উপনিবেশ স্থাপন ছিল প্রতাপশালী সম্রাট মানসা মুসার কফিনের শেষ পেরেক। মধ্যযুগের ইতিহাসকে এখনও অনেকটা পশ্চিমা ইতিহাস হিসেবেই দেখা হয়। মানসা মুসার কাহিনী কেন এতটা প্রচারিত নয় তার ব্যাখ্যা দিতে গিয়ে একথা বলেন ব্লক মিউজিয়ামের পরিচালক লিছা কোরিন গ্রাজিও। কয়েকশো বছর পরে না এসে মানসা মুসার সময় মালি যখন সামরিক এবং অর্থনৈতিক শক্তিতে সবার শীর্ষে ছিল, তখন যদি ইউরোপীয়রা আফ্রিকায় আসতো তাহলে হয়তো পুরো বিষয়টা অন্যরকম হতো, বলেন মিস্টার ওয়ার। তো বন্ধুরা, সর্বকালের সেরা ধনীর খেতাবের মালিক মানসা মুসা সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।